নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে পর্বটা একদম নদী ভাঙনের কুল থেকে শুরু করছি। তো এখন আমরা যাচ্ছি একটা জায়গায়, এক দাদুর বাড়িতে। সেখানে তো সবজি চাষ হয়, ব্যাগ নিয়ে বেরিয়েছি। সেখান থেকে বাজার করব একরকম, মানে হাট থেকে তো কিছু কেনাকাটা করা হয়নি, হাটে যাওয়া হয়নি, আপনারা জানেন টাইম মতো। তো এখন দাদুদের বাড়ি থেকে কিছু কেনাকাটা করব, তো সেই জন্য বেরিয়েছি। আর ও হাটে গেছিল, হাটে বলতে বাড়িতে তো কাজকর্ম হচ্ছে, এবারে জিনিসপত্র নিয়ে আসতে গেছিল, গিয়ে চিংড়ি পেয়েছিল, চিংড়ি নিয়ে এসছে। এখন কি সবজি পাই দেখি, নিয়ে গিয়ে রান্না বান্না করব। তো সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর আজকে এইখান থেকে পর্বটা শুরু করলাম, তার কারণ হচ্ছে এইখান থেকে এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইখান থেকে কিন্তু রাস্তা ছিল, আমরা এইভাবে ঘুরে যেতাম। কতবার এইখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি, এই গাছগুলোর উপরে থোপা রাখা থাকতো, সেটা দেখিয়েছি। তো এখন সেই জায়গাটার অবস্থা কিরকম সেটা দেখানোর জন্য আর কি এইখান থেকে পর্বটা শুরু করলাম আর এই নদীর চরে আসলাম। জায়গাটা আস্তে আস্তে গোমরের গর্ভে তলিয়ে যাচ্ছে। আর এই যে পাশে নতুন করে রিং বাঁধ তৈরি হয়েছে, এই বাঁধটা যখন তৈরি হয় তখন আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এখন তো মোটামুটি হাঁটা চলা করা যাচ্ছে এখান দিয়ে, আর আমরাও এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি। প্রচন্ড গরম, রোদের যা তেজ, যা তীব্রতা, তাড়াতাড়ি করে প্রচন্ড রোদ আর গরম, রোদের যা তীব্রতা, মানে কিছুক্ষণ যদি এইভাবে কোনো কাজ না, শুধু দাঁড়িয়ে থাকা হয়তো অসুস্থ হয়ে পড়বে মানুষ। আর আমাদের বাড়ি ওদিকে তো কাজকর্ম চলছে এই রোদ গরমের মধ্যেও। বাইন ফুলে ভ্রমর বসেছে দু একটা করে, আর মধুর গন্ধ পাওয়া যাচ্ছে। সুন্দরবনের জঙ্গলে এখন যে মধু পাওয়া যাবে, এখন মহুলেরা যে মধু সংগ্রহ করছে মূলত এই বাইন ফুলের মধু। আর এই মধুর প্রচন্ড ঝাঁজ। এই দেখুন ফুলের কুঁড়িগুলো এসেছে, একটা দুটো করে ফুলও ফুটেছে, বনের মধ্যে আরো বেশি ফুল ফুটেছে। এই দেখুন এখানে ফুলগুলো বেশ ফুটেছে। এইখানটা এত ঘন হয়ে গেছে, এর মধ্যে দিয়ে কিন্তু আর ঢোকা যাবে না যতদিন না গাছ বড় হয়ে উঁচু হয়ে উঠছে। এখানে বাঘ এসে লুকিয়ে থাকতে পারবে। এটা পুরো ঘন একদম। আর এইখান থেকে এই যে ব্লক ঢালাই, যে ব্লক দিয়ে বাঁধানো যে নদী বাঁধ, সেটা শুরু হয়েছে। এখান থেকে আমাদের আপ্যায়ন ছাড়িয়ে আরো বেশ কিছুটা সামনে, যেখান থেকে আমরা নিচের দিকে নামি ওই পর্যন্ত। মামি প্রেসার কুকার হাতে পুকুর পাড় দিয়ে কোথাচ্ছে কোথায়? দাদু বাড়ি আছে তো? বড় একটা তেঁতুল গাছ, অনেক পুরানো গাছটা। এই তেঁতুল গাছের পাতা পুরো শুকিয়ে আর কেমন হয়ে গেছিল, সব আবার নতুন কচি। হ্যাঁ, কচি পাতা একদম সব। এই কচি পাতা খেতেও খুব ভালো লাগে, কিন্তু লাগে তো, হালকা টক টক। আমরা ছোটবেলাতে খেতাম। এখানে একটা ডুমুর গাছ দেখতে পাচ্ছি, ভালো ডুমুর হয়েছে, তবে ছোট, এখনো খাওয়ার মতো হয়নি। থেকে এই কলা গাছ লাগানো হয়েছে। টাইম মতো পুকুরটা কাটিয়ে আসবো বলে, না এই বৃষ্টির জল হয়ে গেলে আর কাটানো যেত না। এই পুকুর তো মাটি মাথায় করে, মানে হাতে কোদালে কাটা হয়নি, সেই যে পাম্প চালিয়ে সেই সিস্টেমে কাটা না। ও, দাদুদের বাড়িতে ঢোকার পরে একেবারে এই ঘরের পেছন দিয়ে যাওয়ার পথে এখানে একটা বড় সুন্দরী গাছ হয়েছে। দেখুন, সুন্দরবনের যে গাছটা সকলের খুব পরিচিত, নামের সঙ্গে পরিচিত, কিন্তু এই গাছটা অনেকেই চেনেন না, অনেকে দেখেননি। আপনাদেরকে খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি। যে গাছের নাম নিয়ে এই সুন্দরবন নামকরণ হয়েছে বলে অনেক ঐতিহাসিক দাবি করেন, যদিও বিভিন্ন মত বিভিন্ন রকম দাবি করেন। তো একটি দাবি খুব জোরালো, যে সুন্দরী গাছের নাম থেকে সুন্দরবনের নামকরণ হয়েছে। এই সেই সুন্দরী গাছ। সুন্দরী গাছের পাতাগুলো দেখুন। আর যেটা আপনাদেরকে কোনোদিন দেখাতে পারিনি, সেটা হচ্ছে সুন্দরী গাছের ফুল। দেখুন, এই হচ্ছে সুন্দরী গাছের ফুল, একেবারে ওই কুচো কুচো ঝুরি ঝুরি ফুলগুলো। আর এই ফুল থেকে ফল হবে, ফলটা হবে ওই ভাদ্র মাসের দিকে। কুড়িটা আপনাদেরকে একটু দেখাই, গাছের মূল যে কাণ্ডটা সেটা আপনাদেরকে দেখাই। এই দেখুন, আর এই গাছ কিন্তু খুব কম বাড়ে, মানে ধীরে ধীরে বাড়ে। আর এই গাছের কাঠ ও গুণগত মান খুব ভালো, যদিও এই গাছ
লাগানো আইনসম্মত হয়তো, কিন্তু এই গাছ কাটতে গেলে ফরেস্টের পারমিশন নিতে হবে, আর জঙ্গলের মধ্যে তো এই গাছ কাটা একেবারেই নিষিদ্ধ। তো এই হচ্ছে সেই সুন্দরী গাছ। সুন্দরী গাছের তলায় সুন্দর হাওয়া, শীতল হাওয়ায় একটু দাঁড়িয়ে নিচ্ছি আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে, ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচ্ছি, কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি। না সুন্দরী গাছের তলায় দাঁড়ালাম, একদম শীতল হাওয়া আর মন থেকে বেরিয়ে আসলো আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না ধরণীতে। চলো। দাদুদের লেবু গাছে দেখছি প্রচুর লেবু হয়েছে, তবে এখন ছোট। কোথায় মাঠের মাঝখান দিয়ে চলে যাচ্ছি। এর আগেও এসছি, এখান থেকে পুঁই শাক ধরে ছোট বাগান টাগান নিয়ে তো না। কচি পুঁই ডোগা দাদু কেটে কেটে বিক্রি করেছে এখান থেকে। শক্ত ডাঁটা ভালো লাগে, ওটা শীতের সময়। এখানে একটা তাল গাছ দেখতে পাচ্ছি মাঠের মাঝে, তালও হয়েছে, কিন্তু এই তাল পাড়ার লোক নেই। প্রদোষ দাদের বাড়িতে তাল হয়েছে, তাল খেতে যাওয়ার কথা বলছে, এসে পেড়ে খেয়ে যাও। তো পারতে তো আর পারি না, তো আগের দিন বললাম যে একজন তাল পাড়ার লোক রেডি করো, যাই গিয়ে তাল খেয়ে আসি, তাল শাঁস খেয়ে আসি। তো বলছে দেখি একজন লোক পাওয়া যায় কিনা, বলছে আমরাও খেতে পাচ্ছি না। মাঠের মাঝে এখানে বেশ কিছু গাছগাছালিও আছে। এই একটা গাছ দেখুন, এর যে কি নাম আমরা ছোটবেলা থেকে জানি, এটা পিঠে গাছ। এই গাছের যে ফলগুলো হয় চ্যাপ্টা চ্যাপ্টা, সেই জন্য আমরা পিঠে ফল বলি আর পিঠে গাছ বলি। অ্যাকচুয়ালি যে কি গাছ নামটা কিন্তু আমিও সঠিক জানি না। এই দেখুন ফল দেখা যাচ্ছে, পিঠে মতো দেখতে। এটা কিন্তু কাঁচা ফল না, শুকনো হয়ে গেছে, ওই জন্য তেঁতুল, পাকা তেঁতুলের মতো দেখাচ্ছে। পুঁই শাকটা তো নিয়েছি, আর ঢেঁড়স বাগান থেকে ঢেঁড়স তুললাম না, তার কারণ আজকে হাট বাড়ে, ঢেঁড়স অলরেডি তোলা হয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য, তার থেকে এখন নিয়ে যাই। এদের বাড়িও কটা বেগুন গাছ হয়েছে, আমাদের মতো হবে ফুল এসছে। কি যাবে হাটে আজকে? ঢেঁড়সগুলো নিয়ে বিক্রি করে কচি দেখে দিও। আমি জানি নিয়েছি, দারুণ একদম কচি কচি ঢেঁড়স। হ্যাঁ পুঁই শাকটা একটু মাপ। কতটা পুঁই শাকে 1 কেজি দেবেন? তেঁতুল গাছ তলাতে একটা শব্দ শুনতে পাচ্ছ? এরা রাত্রে ডাকে, একটা তীব্র আওয়াজ, তীব্র ঝিঁঝি পোকার একটা ডাক। মানে একটা পোকা, ওর আওয়াজটা এত তীব্র, আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। কচি তেঁতুল পাতা একটু মুখে দিতে দিতে বাড়ি যায়। মুখে নিয়ে আসি শাড়িতে। হ্যাঁ সবজি কিনে এসে একেবারে সোজা জল ভরে চলে এসছি, এখানে বসেই কাটাকাটি করবো। এখন একটু আস্তে আস্তে হাওয়া ছাড়ছে না, এই জায়গাটায় বেশি করে লাগছে, বুঝতে পারছি না। আসতে গেলাম তো কি গরম।
অন্য কোথাও যেন কোনো রকম স্বস্তি পাচ্ছি না এই জল ঘরটা ছাড়া। তো এখন এইখানে বসেই কাটবো, আর এই বসছি কাটাকাটি করতে, তো মনে হচ্ছে যেন এইখানে বসে যদি কোনো কাজ থাকতো কন্টিনিউ করে যেতাম, ঠিক আছে, আবার রান্নাঘরে ঢুকতে হবে। এই ব্যাপার। এই ঢেঁড়স ভাজা করছি গো, তো সব দিয়ে কি করবো, এতটা থাকবে না। আর ঢেঁড়স গোল করে কুচে ভাজা করো। লম্বা করি না, না আজকে গোল। ওই গোল করলে আগের দিন তুমি লম্বা করে খেয়েছো। গোল করলে সব তোমার খেতে হবে, সে হবে। আমি কিন্তু কম। আর লম্বা ভাজা খাই, তুই কি ভাজা খাও? তুই কি ভাজা খাও? যা দাও খাই, কোনো ডিমান্ড নেই। ঠাকুরদা কি ভাজা খেত, কিরম করে ভেজে দিতে? হ্যাঁ? না না, তুমি কি করে দিতে তাই জিজ্ঞেস করেছি। কিরম ওরকম করে দিত আমার বাড়ি, দেখতে পাচ্ছ কিরম? সে এখান থেকে 40 বছর আগে দিয়েছিল, 50 বছর আগে দিয়েছিল তো, অবশ্যই সেটা দিয়েছিল। খেয়েছিল তো একদম। ঠাকুরদা কি খেতে ভালোবাসতো ঠাম্মা? হ্যাঁ, না তবুও তো একটা পছন্দের খাবার থাকে, যে মাংসটা ভালো খাইতো বা দেখা যাচ্ছে কান মাছটা ভালো খেত, আমার এরকম কোনো আছে যে এই মাছটা ভালো খেত, পছন্দ করতো, মনে আছে? আমার ঠাম্মা ধান ভাঙতে ভাঙতে আর ওই ছেলেগুলো দিকে দেখতে দেখতে ঠাকুরদার দিকে অত দেখো সবাই বাইরে বুঝে তোদের। ও বাবা দেখো, মানুষ গরমে বাঁচছে না, আবার ড্রেস দেখো কি ব্যাপার, এত ফুল হাতা জামা, ফুল প্যান্ট। এটা তুমি, ও কি আমরা গরমে ভাবছিলে তুই ওই ড্রেস পরছো, আর এখনো ভালো করে জল মোছা হয়নি, শুয়ে পড়লো মাথার জল, চান করে উঠেছে সবে। চিংড়িগুলো বাজার থেকে নিয়ে এসছি, অনেকক্ষণ হয়ে গেছে, তাড়াতাড়ি চিংড়িগুলো কাটো, বুঝলে? কাটবো, এটা আগে কেটে হাত দেবো একেবারে। আমার রসুন ছাড়াচ্ছে দেখো। কড়াই বসিয়েছি, এখন কড়াইতে তেল দেবো। সবকিছু কেটে ধুয়ে মোটামুটি নিয়েছি গুছিয়ে, সবকিছু বলতে ঢেঁড়সটা এখনো কাটিনি। তো এইবারে চিংড়ি মাছটা ভাজবো। কড়াইতে তেল দিয়েছি, চিংড়ি মাছের মধ্যে একটু হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি, দিয়ে দেবো। রসুন থেতো করে নিচ্ছি, ঝটপট তাড়াতাড়ি একদম এর মধ্যে থেকে রান্না করে বাইরে বেরোতে হবে, প্রচন্ড গরম। চিংড়িটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ একটু না মোটামুটি বেলা হলে, একটু না পচলে ভালো লাগে না, এক কথায়, না? চিংড়ি তুই এত কম নিয়ে আসছো কেন? আসলে আমি ভেবেছি যে চিংড়ি নেব, হ্যাঁ, আর সঙ্গে একটু মাংস নেব, কারণ আমরা উঠে উঠে দুবার বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করছি, কাকুয়া যাচ্ছে না, কিন্তু দেখি যে মাংসের দোকান বন্ধ, গরমে আর দোকানদাররা আর কি থাকবে, এর ভিতরে কিন্তু হাওয়া নেই, আর জানলাটা যদি খুলে দেওয়া হয় তাহলে এত আলো পেছন দিক দিয়ে ছবি ভিডিও করারও পরিবেশ থাকে। সাদা হয়ে যাচ্ছে সব। হ্যাঁ, কড়াইতে এখন তেল দিয়েছি, এবার তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দেব, তেজপাতা। আচ্ছা, তাহলে কচি তেল দিয়ে চিংড়ি তো হচ্ছেই, আর ভিন্ডি ভাজা, পেঁয়াজ কুচি আর থেতো করা রসুনটা দিলাম। তোমার এই কড়াইয়ের ওইখানে ওরকম আলো দেখা যাচ্ছে, কি হলো হাতল? ওই হাতলটা খুলে গেছে, বেরিয়ে গেছে কখন? কালকে রান্না করে আর মাছ বেরিয়ে এটা বেরিয়ে গেছে, অল্প একটু আটকানো তো, এটা বেরিয়ে গেছে। এটা আবার লাগানো যাচ্ছে, কিন্তু আবার বেরিয়ে যাচ্ছে। মশলাটা রেডি, এইবারে পুঁই শাক আর আলু। কিনলে চিংড়ি আর হলো না, বলো? তবে পুঁই শাক দিয়েও চিংড়ি মাছটা ভেজে যায়। এই চিংড়ি কিন্তু আমাদের এই নদীর চিংড়ি নয়, যেহেতু এখন মরানি চলছে, কোনো মাছটাকি পাওয়া যাচ্ছে না, এগুলো বাইরের চিংড়ি, চাষি চিংড়ি।
তো এই মরানির সময় চাকি চিংড়ি ছাড়া উপায় নেই। ওই জন্য ও ভাজার পরে ওইরকম হয়ে গেছে। যা দামও অনেক বেশি, দামও 35 টাকা করে নিয়েছে সব। মানে এই চিংড়িটাই তোমার এই গোটাই দেখাচ্ছিল এরকম, কাটার পরে একরকম, ভাজার পরে এই চিংড়ি শুকিয়েছে, ওই জন্য বলছি একেবারে কম। আর কিছু করার নেই তো। হলুদ গুঁড়ো দেবো। আমি এখনো ঢেঁড়স কেটে উঠতে পারিনি। গামলা ভেতরটা ঢাকনা হয়েছে দেখো। ভাত আগেই হয়ে গেছে না? হ্যাঁ, ভাতটা হয়ে গেছে, এখনো গরম। ভাত আমি করে রেখে আর ওই গেছিলাম এই সবজি নিয়ে আসছি। টিকতে পারছি না এখানে, আমি একটু জল ঘরে যাচ্ছি। আমি টিকতে পারছি না এটা বলতে পারবে না। তোমাকে টিকতে হবে, আমাকে টিকতে তুমি হবে। যথেষ্ট টেকসই। এই ঢেঁড়স সেই কুচেই দিতে হচ্ছে আমার। হ্যাঁ, কুচবে তো, ভালো করে কুচ। ঢাকাটা খুলে নিয়েছি আর এর মধ্যে যত পাতা ছিল উঁচু উঁচু হয়ে সব নরম হয়ে গেছে, বেশ ভালো। কচি কচি পুঁই শাকের পাতা সব দিয়েছি আজকে। এবার এর মধ্যে আজকে কাঁচা লঙ্কা, ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ভাজা চিংড়িটা এর মধ্যে দেবো। আর একটু নেড়ে ছেড়ে নিয়ে এবারে জল দেবো। দেখতে যা লাগছে না, এবারে জল। ব্যাস। এখানে পাখিগুলো প্রচুর কিচিমিচি করে, এখানটায় সব চড়ুই পাখি এখানটায়, ওই যে বাসা করা। কিছুক্ষণ ফুটেছে, এখন ঢাকাটা খুলে দেখছি সবকিছু সেদ্ধ হয়েছে নাকি। পুঁই শাক আলু সব সেদ্ধ হয়ে গেছে। একটু সব ভালো করে ঘেটে দিই, একটা ঘন্ট মতো গো পুঁই শাকের পাতাগুলো। এবারে এর মধ্যে লবণ দেবো। তবে যে আমার রান্নাঘরটা কমপ্লিট হবে আর ওখানে রান্না করব, ওখানে বারান্দাতে গ্যাস আছে, সেখানেও রান্না করতে গেলে হাওয়া হচ্ছে, এখানেও হাওয়া হচ্ছে। আর ওই কাঠের উনুনে কি হয়, ঝিক টিক তোলা ধরে কাঠ দেবো, জ্বলবে। ও আর হাওয়া হলেও কত আর এদিক ওদিক করবে, আগুন দিব্যি জলে। কিন্তু এই গ্যাসের উনুনে গাছ করে পারা যায় না, তরকারি যেন ফুটতেই চাইছে না। তো যাই হোক, এদিক ওদিক করে গাছ করে ফোটানোর চেষ্টা করছি। এবারে এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো। এখন ঢেঁড়সটা ভাজবো। তেল দিয়েছি, একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, লঙ্কাটা কেটে দিয়েছি। এবারে ঢেঁড়সটা ভাজতে পারলে আমরা খাওয়া দাওয়া করবো। সামান্য একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ, ব্যাস। এটা আর কিছু দেওয়ার নেই। আস্তে আস্তে করে এখন ভেজে নিলেই হবে। রান্না করেই আবার জল ঘরে চলে এসেছি, হাওয়ায় বসে খাবো। কোনো রকমের রান্নাটা করে না ভালো। ঢেঁড়স ভাজা বাবুকেও দিয়ে দিই একটু। আজকে কিন্তু রান্নার সময় যখন ওখানে গরমে হাঁপাই অবস্থা, ওর বাবা বলছে কি প্রচন্ড গরম, এর মধ্যে টেকা দেয়। তখন সৌরভ বলছে আমার কাছে দাও, আমি ক্যামেরাটা করে দিচ্ছি বলে কিছুটা সময় কিন্তু ওই করেছে। তো কেমন হয়েছে জানি না, এখন তো বুঝতে পারছি না, দেখবো তো সেই রাত্রি গিয়ে। খাওয়ার আগে অব্দি আমি করেছি। বাবার কষ্ট হচ্ছে দেখে আমার ঠাম্মাও তাই বলছে, মানে কি করবে, বাবার কষ্ট হচ্ছে দেখে ছেলে বুঝবে না, কি করবে। ঢেঁড়স ভাজা কেমন হয়েছে জানো? কুচিয়ে ভাজা তোমারও ভালো লাগে? এতে একটু ওই ডিম পড়লে, মাছের ডিম, মাছের ডিম না হলেও ওই শুকনো চিংড়ি। শুকনো চিংড়ি ছিল। আসলে তুমি ভুলে যাও শুকনো চিংড়ির কথাটা, ওতেও বেশ ভালো লাগে। ইশারায় বলে দিচ্ছি, বড় মা মনে করিয়ে দেয়। আজকে সাথে কি হয়েছে, ও মাঝে মাঝে দিনে অনেকবার করে যায়, আমার সামনে গিয়ে মুখটা এরকম করে দেয় একটু হাম্পু নেওয়ার জন্য। এইবারে আমি
এখানে দিলাম তাও করে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, কপালটা ফাঁকা। তারপরে আমি কি করেছি, এরকম করে দিয়ে সারা মুখে কোথায় দেবো বুঝতে পারছি না, মাঝে মধ্যে ইশারা করে। তো তারপরে কি ওটা মা, তোমার নাচ আমার পছন্দের ঢেঁড়স কুচিয়ে ভাজা। ঢেঁড়স ভাজা পছন্দ সেটা বলছি না, মানে কুচানো ভাজা পছন্দ। আমার ঠাম্মা টাম্মা আগে বিরাট, মানে আমি কি বলছে বলার আগে থেকে করতো। আর আজকে না, কখন একটা যেন কালকে বোধহয় তুমি এই একবার জল চেয়েছিলে, জল চেয়ে আর আমি সে বোধহয় ভুলে এই তোর কাছে জল ছিল না। পাই টু পাই তাই করতে হবে। আর একটু ভাজা দেবো না কিছু না, এই তরকারি নেবে? আচ্ছা খেয়ে নাও। কি বাদে এত ঢেঁড়সটা কোথায় দেখলে? ওখানে আমি রান্না করলাম, ক্যামেরা করলে, সেই মানুষ কি করে ভুলে গেলে? চিংড়ি দিই তো দুটো দিয়েছি, বড় বড় চাওড়া চিংড়ি, কাটার পরে আর রান্নার পরে এত ছোট হয়ে গেল, আমি বুঝতে পারলাম খাওয়ার মতো হয়ে গেল জানো। আর আমার তো ডাঁটা খেতে পারবো না, পড়ে গেল। ওগুলো নরম ডাঁটা। ভাত দিয়েছে ধূপ করে লুকিয়ে খেয়ে যাচ্ছে, দেখ আকাশটা চলে যাচ্ছে। এদের কিছুটা ভাত দিতে হবে টেবিলের উপর। আর একটু মানে ভাত দিয়ে দাও। এখানে দেবো না, আমি বাইরে দিচ্ছি টেবিলের উপর। ওটা খিচির মিচির করছে এই সোনা পাখির মতো। ভেড়ার পাল দাঁড়িয়ে দিচ্ছে এবারে, পুরো এবারে এসে চিংড়ি মাছ একটু করে কেটে খেয়ে নিচ্ছ আর রেখে দিচ্ছ। আগে সব শালিক পাখি পুষতো বলো ঠাম্মা? আমিও পুষেছি ছোটবেলায়। আমিও পুষেছি। আর এইরকম সময় মাঠে প্রচুর ঘাস হতো, আর ঘাসের ভিতরে ফড়িং ধরতে যেতাম, ওদের খাওয়ানোর জন্য। আর ওই ফড়িং ধরে একটা কাঁচের বোতলে রেখে আর কাগজ পানের খিলি মতো করে দিয়ে ওতে মুখ করে দিতাম, মুখ বন্ধ করে রাখতাম, ফড়িং ওর ভিতরে থাকবে, আর ওই ফড়িং আবার পাখিদের খাওয়াবো। বড় বড় শিরিষের ডাল, কত ভাঁড় বেঁধেছি আমি, তার ঠিক নেই। বলছি মাথা ওর মধ্যে বাসা করবে, আর আস্তে আস্তে গিয়ে দেখা হবে। আর আমার ওই ছোটবেলায় আবার ওই আর ওই ডিম আবার হাত দিয়ে বের করতে যাবো, চেক করে আবার রেখে দেবো। তখন গাছে গাছে কিন্তু উঠতাম, এখন তুমি এমনি ছিলে আমি জানি। আমার কাছে জিজ্ঞেস করো আমার নারকেল গাছ থেকে নারকেল। আরে বাবা, ওই জন্যই বলছি তো, গাছে ওঠায়, গাছে কারা ওঠে বেশি? তুমি ছিলে। আমি ছিলাম। আমার বাবু টাবু এখন দেখি ওরা এদের খেলাধুলা এখন আলাদা। হ্যাঁ, আগের খেলাধুলা এরা এখন সব দেখি গেম খেলে, ল্যাপটপে, কম্পিউটারে, ফোনে, টিভি দেখে। টিভি দেখতে গেলে আমাদের যেতে হতো সেই অন্তত আধা ঘন্টা হেঁটে, তারপরে সেই পড়ায়। আমার ওই টিভি দেখার বিষয়ে ভীষণ অত্যাচার করেছে। তোমার উপরে বলো, মুখ তুলে বলো। খুব টিভি দেখতে যেত না সুস্মিতা ছোটবেলায়? স্কুল থেকে এসেই দৌড়াবে নাকি? ওই শনিবারে বই দেখতে যেত, রবিবারে একটা করে দেবে, রবিবার দিন করে। সেই এক রবিবার দেখার পরে আর মাথায় কাজ করবে, আবার রবিবার কবে আসবে তখন দেখবে। আর এখন সেসব গুলো কোনো ব্যাপার না। এখন হলো কম্পিউটার, আমি কারোর দেখে চালা শিখি, নিজে শিখি। ভালোভাবে তুমি শেখো, সব কাজ শুনো। এবার হাওয়ায় বসে বসে আমরাও খাওয়া দাওয়া করবো। পর্বটা এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।